সুরেন্দ্রনাথ কলেজ কলকাতার অত্যন্ত পরিচিত একটি কলেজ। বর্ষাকাল আসার আগে সাফাই কাজ করার জন্য কলেজের বন্ধঘর খুলতেই চক্ষু চড়ক গাছ। কি মিলল? কলেজের মধ্যেই তৃণমূল নেতার ফুর্তি ঘর, ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো অস্ত্র এবং সেই সঙ্গে সুরেন্দ্রনাথ কলেজের টাকার পাহাড়ও মিলল। তালা ভেঙে ইউনিয়ন রুম ঢুকতেই লকারে সাজানো ছিল অস্ত্র, যা উদ্ধার করা হয় এবং কলেজের বন্ধঘর খুলতেই উই পোকায় খাওয়া তারা তারা নোট উদ্ধার হয়। বিস্তারিত জানতে সরাসরি এই মুহূর্তে নিয়ে যাব আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে। ঐশী, এই তারা তারা নোট, অস্ত্র কোথা থেকে এলো, কেন রাখা ছিল এবং একটা কলেজে তৃণমূল নেতার বেডরুম কি কারণে ছিল? একেবারে যেমনটা তুমি বললে যে একটা ঐতিহ্যবাহী কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, আমি তোমায় দেখাতে বলবো স্বপনদাকে ছবিটা, যে এখানে দেখতে পাচ্ছ যে সম্পূর্ণ এলাকাটা এই মুহূর্তে কর্ডন করে দেওয়া হয়েছে। এই যে ঘর, এটা হচ্ছে স্টুডেন্টস ইউনিয়ন রুম, ডে কলেজের ইউনিয়ন রুম। দেখতে পাচ্ছ যে তালা বন্ধ, সিল করে দিয়ে গিয়েছে পুলিশ। ঠিক এই ঘর থেকেই কিন্তু গতকাল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং পাশে রয়েছে ইভিনিংয়ের ইউনিয়ন রুম। যদি আমরা এর পেছন দিকটাতে যাই তাহলে 3-4টে ঘর রয়েছে, যে ঘরগুলো মূলত গভর্নিং বডির দ্বারা মেনটেন করা হতো, যে ঘরের তালার চাবি পাওয়া যায়নি। গতকাল সাফাই কর্মীরা যখন আসেন পুরসভার, তারা কিন্তু রীতিমতো জানান যে সেখানে চাবি দরজাগুলো খুলে দেওয়ার কথা, কিন্তু যেহেতু স্টাফেদের কাছে চাবি ছিল না, পরবর্তীতে প্রিন্সিপালের পারমিশন নিয়ে সেই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পরবর্তীতে তালা ভেঙে ভিতরে যখন পরিষ্কার কাজ শুরু করা হয়, তখনই কিন্তু সেখান থেকে 2টি ট্রলি বের করে নিয়ে আসা হয়। সেই 2টি ট্রলিতেই দেখা যায় লক্ষ লক্ষ টাকা, ইন্ডিয়ান কারেন্সি, এবং সেগুলো দেখা যাচ্ছে একেবারে উই পোকায় খেয়ে নিয়েছে, ব্যবহারযোগ্য নয়। একটাতে 500 টাকার বান্ডিলের ভর্তি, একটাতে দেখা যাচ্ছিল যে 100 টাকার বান্ডিলে ভর্তি। অন্যদিকে তার পরবর্তী সময়ে যখন বরানগরের বিধায়ক সজল ঘোষ তিনি আসেন এই কলেজে এবং তারপরেই এই ইউনিয়ন রুমগুলো খোলার বন্দোবস্ত করতে বলেন, তখনও ইউনিয়ন রুমের চাবি না পাওয়া গেলে ইউনিয়ন রুমের তালাও কিন্তু প্রিন্সিপালের উপস্থিতিতে ভাঙা হয় এবং তার পরবর্তী সময় এই স্টুডেন্টস ইউনিয়ন রুম, সুরেন্দ্রনাথ ডে কলেজের যে স্টুডেন্টস ইউনিয়ন রুম, সেখান থেকেই কিন্তু গতকাল একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পরবর্তীতে এই সম্পূর্ণ ঘটনার এখন তদন্ত করছে মুচিপাড়া থানার পুলিশ। তারা কিন্তু ঘটনাস্থল থেকে প্রত্যেকটি জিনিস সিজ করে নিয়ে গিয়েছেন, সিজার লিস্ট করা হয়েছে এবং তারই সঙ্গে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 জনের বিরুদ্ধে নাম করে কিন্তু ইতিমধ্যেই অভিযোগও দায়ের করা হয়েছে লিখিতভাবে। যদিও বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া সেই বিষয়ে লিখিত অভিযোগ দিলেও বিশেষ কারোর নাম উল্লেখ করা হয়নি। তবে টাকা উদ্ধারের ক্ষেত্রে কিন্তু পরিতোষ দত্ত ভেন্ডার এবং তারই সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি সরকার মনোনীত সদস্য ছিলেন এই কলেজের পরিচালন সমিতির, তার বিরুদ্ধে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই লিখিত অভিযোগ জানিয়েছে। আমি আরেকটা ছবি দেখাতে বলবো তোমাকে স্বপনকে, যে এখানে দেখতে পাচ্ছ ছাদের ওপরে যে টিন দিয়ে ঘেরা অংশ, সেই অংশটাই হচ্ছে টেরেস ফ্যাসিলিটি, যেটা নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছিল। তারা উদ্বোধন করেছিলেন এবং এই টেরেস ফ্যাসিলিটি এই বছরের 2025 সালের 2026 সালের জানুয়ারি মাসে এটা উদ্বোধন করা হয় তড়িঘড়ি। এবং এই টেরেস ফ্যাসিলিটিতে একাধিক স্মার্ট রুম রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত অ্যালট করা হয়নি এবং তারই পাশে রয়েছে 2টি গেস্ট রুম, যে গেস্ট রুমের ছবি কালকে আমরা দেখিয়েছি বারংবার, যেখানে খাট থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে বাথরুম ফার্নিশড, এবং তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এসি পর্যন্ত রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত 2টি রেস্টরুম। যেটা বলা হচ্ছে গভর্নিং বডির, কলেজ কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে, গভর্নিং বডির রেকমেন্ডেশন ছিল যে 2টো গেস্ট রুম বানাতে হবে এবং সেই মোতাবেকই বানানো হয়। যদিও বা স্থানীয়রা যাদের চাপে কালকে গতকাল সেই গেস্ট রুম খুলতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে সেই 2টি ঘর মূলত দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। দেবাশিস বন্দ্যোপাধ্যায় এই কলেজের পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির গভর্নমেন্ট নমিনি অর্থাৎ সরকার মনোনীত সদস্য ছিলেন এবং তার দাপটেই কিন্তু থরহরিকম্প এই বলা যেতে পারে এই সুরেন্দ্রনাথ কলেজের তিনি গভর্নিং বডির সদস্য ছিলেন। এবং তার পরবর্তী সময়ে দেখা যায় যে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি তার ছেলে, এই কলেজের ল কলেজের তিনি ছাত্র ছিলেন, পরবর্তীতে জিএস ছিলেন এবং তারপরে কিন্তু তিনি এখানকার গেস্ট লেকচারার। এই সম্পূর্ণ বিষয়টাই তাদের ভূমিকা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলেছে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা, যে এই টাকা উদ্ধার হওয়া এবং তার সঙ্গে ইউনিয়ন রুম থেকে বন্দুক উদ্ধার হওয়া, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, সম্পূর্ণ বিষয়টা যখন চাঞ্চল্য ছড়ায়, তারা কিন্তু অভিযোগ করেন যে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাপটেই কিন্তু এই সম্পূর্ণ ঘটনাগুলো ঘটেছে। এবং গতকাল কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের ভিতরে যখন প্রবেশ করা হয়, এই সাফাই কর্মীরা আসেন পুরসভার, মূলত এই পরিষ্কারকে কেন্দ্র করে টাকা, তার পরবর্তী সময়ে গেস্ট রুম এবং একেবারে শেষে আগ্নেয়াস্ত্র পর্যন্ত উদ্ধার হয় এই ক্যাম্পাসের স্টুডেন্টস ইউনিয়ন রুম থেকে। ধন্যবাদ ঐশী।
আর এই ঘটনা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন? অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। আর সেটা প্রমাণ হচ্ছে টাকা তো খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছিলেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে। যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। টাকা, আগ্নেয়াস্ত্র, তৃণমূল নেতার বেডরুম যা পাওয়া গেছে সুরেন্দ্রনাথ ল কলেজে, তা নিয়ে ভাইস প্রিন্সিপাল কি জানিয়েছেন দেখুন। 3টে কলেজ মিলে আমরা ব্যবহার করি। সুরেন্দ্রনাথ ল কলেজ মর্নিংটায় ব্যবহার করে, সুরেন্দ্রনাথ কলেজ দিনের বেলা ব্যবহার হয় এবং সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ বিকেল বেলা ব্যবহার হয়। এই 3টে কলেজে গত 2011 সালের পর থেকেই হচ্ছে গভর্নমেন্ট নমিনি হিসাবে বা গভর্নমেন্টের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেবাশিস ব্যানার্জি এখানে যোগাযোগে ছিলেন। আর কি ইলেকশনের পর থেকে ওনার সাথে উনি আসেননি কলেজে, ওনার সাথে কোনো যোগাযোগ নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা আমি অবশ্যই ছিলাম না। আমি হচ্ছে 6টা, 6:30 পরে টিভি মিডিয়াতে দেখার পরে কলেজে এসেছি। তো এই 4টে কলেজের মধ্যে আমাদের বিভিন্ন ঘর ভাগ করা আছে, যেটা আমরা কমন ইন্ডিভিজুয়ালি ব্যবহার করি। ক্লাসরুম আমরা সবাই ব্যবহার করি। তো সেটা আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং এ, যেহেতু একটা বিল্ডিং এ 4খানা কলেজ চলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে, অফিসিয়াল পারপাসে বা ছাত্র সংসদের, যারা এখন তো ছাত্র সংসদ দীর্ঘদিন ধরে নেই, তো ব্যবহার করা হয়। তো এই রুমগুলো নিয়ে আজকে ঘটনা ঘটেছে। ঘটনা জানার পরে আমাদের ইভিনিং কলেজের প্রিন্সিপাল এবং সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল স্যার গিয়েছিলেন। ডাকার পরে দেখা গেছে, সেটা নিয়ে আমরা প্রত্যেকে এফআইআর করেছি এবং আমরা চাইছি এবং আমাদের প্রত্যেকেই হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টারের কাছে আমাদের আবেদন কে গোটা ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা হোক, ইনভেস্টিগেশন করে আইডেন্টিফাই করা হোক কিভাবে জিনিস ওখানে গেছে, কারা রেখেছে, কি হয়েছে। আজ দুপুরে নবান্নে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক। আজ দপ্তর বন্টন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগেই তিনি ঝটিকা সফরে দিল্লি পৌঁছে গেলেন এবং সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠক হয়েছে। আরও বিস্তারিত জানতে কথা বলবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, কাকে কোন দপ্তর বন্টন করা হবে তার আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নীতিন নবীনের সঙ্গে বৈঠকও করেছেন, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো স্বর্ণালী, শুরুতেই তোমায় বলি যে আজ যে দপ্তর বন্টন হবে তা সোমবার, অর্থাৎ লোকভবনে যেদিন 35 জন মন্ত্রী তারা শপথ নিলেন, সেদিনই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল। একাধিক মন্ত্রী শপথ নেওয়ার পর তারা জানিয়েছিলেন যে আজ অর্থাৎ বুধবার দুপুর 1টা নাগাদ নবান্নে তাদের বৈঠকের জন্য ডাকা হয়েছে এবং সেরকমই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আজ দুপুরে নবান্নে পূর্ণ মন্ত্রিসভার বৈঠক রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন। এবং যেমনটা দেখা গিয়েছিল যে 9 তারিখে যারা শপথ নিয়েছিলেন, শুভেন্দু অধিকারী সহ যে 5 মন্ত্রী শপথ নিয়েছিলেন, 11 তারিখে মন্ত্রিসভার বৈঠকের পর তাদের দপ্তর বন্টন হয়েছিল। ঠিক একইভাবে কিন্তু শুভেন্দু অধিকারী সোমবার যারা শপথ নিয়েছেন তাদের দপ্তর বন্টন করবেন বুধবার, অর্থাৎ আজ এই মন্ত্রিসভার বৈঠকে। এরকমটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। গতকাল রাতেই আমরা দেখেছিলাম তারকেশ্বরের দর্শন এবং তারকেশ্বর বৈঠকের পর সেখান থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে সোজা দিল্লি চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তার বৈঠকও হয়। যদিও সেই বৈঠকের সঙ্গে মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে কোনো যোগ রয়েছে কিনা, মানে মন্ত্রিসভায় কাকে কোন দপ্তর বন্টন করা হবে সে বিষয়ে কোনো পরামর্শ দিয়েছেন কিনা নীতিন নবীন, সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে
দিল্লির সঙ্গে একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখে চলার কথা বারবার উঠে আসছে, তেমনি কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার এবং দল এই তিনের মধ্যে কিন্তু সমন্বয় রেখে চলতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালকে নীতিন নবীনের সঙ্গে তার যে বৈঠক, সেখান থেকে রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। ধন্যবাদ স্বর্ণা। শুভাশিস। গণতন্ত্র নেই পার্টির মধ্যে, এবার মুখ খুললেন জাভেদ খান। কালীঘাটের বৈঠকে বেশিরভাগ পুরনো লোকের কথা শোনা হতো না, আমাদের বলার জায়গা ছিল না। আর কি বলেছেন তিনি, দেখুন। বলছি যে বর্তমানে যা পরিস্থিতি, দলের পরিস্থিতি, একটা অংশ বিক্ষুব্ধ, তারা বৈঠক করছে, এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করেন আপনি? শ্রেষ্ঠ নেতাদের দায়ী করি। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না, শুনেও কিছু অ্যাকশন হতো না। সেই জন্যে বেশিরভাগ লোক কিন্তু এটাই বলছে, বেশিরভাগ আমরা যারা আছি তাদের কথা শোনা হতো না, এবং ইচ্ছে পূরণ যার যা ইচ্ছা আছে শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেন তারা এর জন্য দায়ী, অন্য কেউ দায়ী না। শীর্ষ নেতৃত্ব মানে কাকে আপনি মিন করছেন? আপনি সবকেই বুঝতে পারেন। আমাদের কোনো জায়গা বলবার জায়গা ছিল না, আমাদের যে কথা বলবার জায়গা একটা হবে তো, গণতন্ত্রের মধ্যে একটা গণতান্ত্রিক পার্টির মধ্যে জায়গা বলবো থাকবে তো। সেইখানে আমি সেদিন মিটিংয়ে গিয়েছিলাম, সেইখানে প্রশ্ন যখন চারটে করেছি কি আমাদের পার্টির স্ট্যান্ড কী হবে, কোনো উত্তর নেই। তো উত্তর না পেতে গেলে আমরা কি করব? আমি বলেছি রেড রোডে নেমাজটা বন্ধ হয়ে যাবে, করতে দেবে না, পুলিশ বলছে এখন পারমিশন দেবে না। বলছে আমাকে বলা হয়েছে জোরপূর্বক হবে, ওইখানে নেমাজ করে এলো। এটা হয় নাকি? আজকে ওইখানে জোরপূর্বক করতে গেলে গুলি চলবে, মানুষ মরবে, কে মরবে? কেন আমি নেমাজের জন্যে আধ ঘন্টার জন্য আমি কেন ওই ঝামেলার মধ্যে যাব? আজকে সেই জন্যে গণতন্ত্র যেখানে নেই, যেখানে পার্টি এত বড় কিনমিশে ফলের পরে কিনমিশে কেউ রাস্তা নেই, আমরা মার খাচ্ছি, আমাদের নামে কেস হচ্ছে, কোনো শ্রেষ্ঠ নেতৃত্ব যারা দেয় তারা কোনো খবর নিচ্ছে না, তারা পাশে দাঁড়াচ্ছে না, তা আর কি বলবো? মানে আপনি বলতে চাইছেন যে এখনো আপনাদের বলা হয়েছিল যে রেড রোডে গিয়ে নামাজ পড়ো, জোর করে নামাজ পড়ো? আমাদের বলা হয়েছিল, আমি বলেছিলাম আর্মি পারমিশন দিয়েছে রেড রোডে, কি পুলিশ দিচ্ছে না। তো নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি না, হ্যাঁ কোর্ট যাও, কোর্টে তোমাদের আমরা দেখছি, সরাও করছি। তারপরে বলছে না ওইখানে কেন করতে দেবে, তোমরা ওইখানে বসে যাও, নেমাজ পড়ে এলো। আমি ওইটা সম্ভব নেই, মাইক কে লাগাতে দেবে? পুলিশ লাগাতে দেবে? স্ট্রেচ করতে দেবে না। তো সেই জন্য আমরা কিন্তু যে সরকার যখন আমাদের অল্টারনেটিভ সাইট দিয়েছে, মানে বলেছে, তো আমরা অল্টারনেট সাইডে আমরা এগ্রি করে পড়েছি, নেমাজটা হয়েছে। আমরা তো নেমাজ পড়বো রাস্তার উপরে হোক, ময়দানে হোক, আমাদের ভালো তো। ব্রিগেডে আমাদের নেমাজ হতে গেলে কারো অসুবিধা হবে না, রাস্তা বন্ধ হবে না, কারো অসুবিধা হবে না। আমি ধন্যবাদ জানাই তার জন্য পুলিশকে, আর্মিকে, কি আমাদের নেমাজটা করতে দিলেন, সরকারকেও। জাভেদদা, আপনি এত বছরের মন্ত্রী, বিধায়ক, আপনি আজকে যে কথা বলছেন যে শীর্ষ নেতৃত্ব কথাই শুনতো না, কারোর কাছে গিয়ে বলার জায়গা ছিল না, মানে আমি যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও কোনোদিন বলার সুযোগ পাননি, বা এই কথা বা এই অভিযোগ আজকে কেন আনছেন? দেখুন, আগে আমরা বলেছি, দিদিও জানে সব কথাগুলো। দিদি অনেক জায়গায় দিদি কিরম সে সুরাহ করেছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু বেশিরভাগ উনি কিন্তু যারা শ্রেষ্ঠ নেতৃত্ব দিচ্ছে, যারা সেকেন্ড রিং অফ লিডারশিপ ছিল, যারা ফার্স্ট রিং অফ লিডারশিপ, তাদের বলতো তুমি দেখো, তারা কিন্তু উল্টো করতো, সব সময় উল্টো করতো। দিদি তারপরে বলবার পরেও কিছু সুরাহ হতো না। এইটাই ছিল পার্টির ওই যারা ঘিরে রেখেছিল একটা কোটরি, তারাই কিন্তু এই সব জিনিসের জন্য দায়ী। আমি বলবো এইখানে আমাদের আজকেও দিদিকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, দিদি আমাদের মাথার উপরে আছে। আপনি বললেন সংখ্যাটা অনেকটা বড়, 80 জন বিধায়কের মধ্যে কজন আছে এই সংখ্যায় আপনি যেটা বলছেন? আপনারা সামনের দিন দেখতে পারবেন, 2-4 দিনের মধ্যে দেখতে পারবেন নেত্রীর সঙ্গে কজন থাকে, সেটা দেখতে পারবেন। এবং আজকে তার প্রমাণ পেয়েছেন, যখন আজকে তিনি একটা প্রোগ্রাম করেছেন, অবস্থানে বসেছিলেন, দেখেছেন কটা এমএলএ এসেছে, কটা পার্টির লোক ছিল, কোথায় ছিল দেবাশিস কুমার, কোথায় কি নামছে ফিরহাদ হাকিমকে দেখা যায়নি, কোথায় ছিল আজকে? সেই জন্যে আমি বলতে চাই না, কারণ নাম নিতে চাই না, যারা লাঠি ঘোরাচ্ছিলেন, যারা কি নামছে
আমাদের কিরকম সে অন্য দলের লোক থেকে ছোট করাচ্ছিলেন, আমাদের উপর নির্যাতন করাচ্ছিলেন, তখন পার্টিকে বলবার পরে পার্টি কোনো অ্যাকশন নেবে না। তো আমরা কি বলবো? আমি এই পার্টি এই কিরকম সে যারা আছেন তাদের আমরা নমস্কার জানাবো, কি আমরা তার থেকে দূরে চলে যাব? আপনি জানেন যে 2/3 সংখ্যা প্রয়োজন হয়, তো সেই সংখ্যাটা আছে? দেখুন, 2/3 1/3 আমি জানি না। আমি জানি ভালো মানুষ এক জায়গা হতে গেলে সব মানুষ ওর সঙ্গে এসে যাবে এবং আসছেই, এবং সেটা হবেই, কেউ আটকাতে পারবে না। শেষ প্রশ্ন, জাভেদদা, এখন যে শীর্ষ নেতৃত্বের যে ভূমিকা সেটা নিয়ে কি বলবেন? একটা তো আপনি বললেন তারা সরব হচ্ছে না, মানে আর কি বলবেন? এখনো তাদের ঘুম ভাঙিনি তো, এখনো তো সেই কি নাম সেই যারা দুর্নীতির মধ্যে গ্রস্ত ছিল তাদেরই নিয়ে কিন্তু তারা এখনো রাজনীতি করছেন। এখনো এই যে যারা যায়নি, যারা কি নাম সে 3-2 মিটিংয়ে যাওয়ার পরে যায়নি, কেন যায়নি? আমরা দেখলাম আগে যা ছিল, মিটিংয়ের আগে যা ছিল, ইলেকশনের আগে, ইলেকশনের পরে সেটাই চলছে। আমাদের কথা কেউ শুনছে না, কেউ জিজ্ঞেসও করছে না। আজকে কিন্তু আমাদের শুধু দোষারোপ করবে, আমাদের বলবে, আমাদের বিরুদ্ধে বলবে, আর কিরম সে আমরা সহ্য করবো, পার্টির কোনো শীর্ষ নেতৃত্বের পাশে দেখবো না, তাহলে মানুষ তো বিক্ষুব্ধ হবে। পাবলিক আমাদের জিজ্ঞেস করছে কোথায় আপনাদের নেতা জাভেদ খান, কোথায়? তারপরে জিজ্ঞেস করছে কেন মমতা ব্যানার্জি এখন আসেনি, কেন, কোথায় কিরম যে আপনার যুব নেতা কোথায়? তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? তারা শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যদি এরকমই অবস্থা চলে, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। একদম শেষ প্রশ্ন, আগামী দিনে জাভেদ খানকে কিভাবে, কোন ভূমিকায় এবং কোথায় দেখবো আমরা? আমি যেরকম জাভেদ খান আগে ছিলাম, আজকে আছি। আমার কোনো দাগ নেই, আমার কোনো দাগ নেই। আমি মানুষের মধ্যে থেকে মানুষের কাজ করেছি, সেই হিসাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করব। মানুষকে অনেক কিরমসে রাজনৈতিক দল ভুল বোঝাবার চেষ্টা করেছেন, মানুষ বুঝবে। আজকে আমি একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখি, কি মানুষ পার্টির কালার দেখে না, মানুষ দেখে স্বইচ্ছে, এবং তার সঙ্গে যে মানুষের চেষ্টা থাকে, তাকে মানুষ যদি তার কাজ করে, মানুষ তাকে আশীর্বাদ করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।